কল্পনা করুন আপনার শহরে ৫ লাখ মানুষ বাস করে, কিন্তু বিদ্যুৎ নেই, পানি নেই, খাবারের দাম বেড়ে গেছে, প্রায় ৩০০% দাম বেড়ে গেছে। আর আকাশের দিকে তাকালেই ভয়, কারণ যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে একটা ড্রোন, নিঃশব্দে, নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছাড়াই। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয়, এটা আজকের দুনিয়ার সুদান নামে একটি দেশের ঘটনা। আজকের সুদানের এল ওবাইদ শহরের বাস্তবতা এটি। মাত্র কয়েক মাস আগে সুদানের আরেকটা শহর এল ফাশেরে যা ঘটেছিল, জাতিসংঘ তাকে বলেছে গণহত্যার স্পষ্ট চিহ্ন। গণহারে মানুষ হত্যা, নারী ও কিশোরীদের গণহারে অপহরণ ও ধর্ষণ। আর এখন জাতিসংঘের নিজস্ব তদন্তকারীরা সতর্ক করে বলছেন এল উবাইদে একই ইতিহাস আবার পুনরাবৃত্তি হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানাবো কেন এই শহরটা এত গুরুত্বপূর্ণ, কারা যুদ্ধের পেছনে, আর কেন বিশ্ব এখনো নীরব দর্শক হয়ে আছে। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে জানাবো সুদানের এল ওবেইদ শহরের অবরোধ সম্পর্কে, কি ঘটছে সেখানে, কেন এই যুদ্ধ শুরু হয়েছিল, এর ইতিহাস কি, কারা লাভবান আর কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আর এই মানবিক বিপর্যয় আমাদের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার জন্য কেমন শিক্ষা বহন করছে, আর এই মানবিক বিপর্যয় আমাদের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার জন্য কি শিক্ষা বহন করে। চলুন শুরু করুন। সুদানের এল ওবেইদ পরবর্তী গণহত্যার অপেক্ষায় থাকা একটি শহর। ঘটছে কি সেখানে? উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল ওবেইদ শহর গত 18 মাস ধরে কার্যত অবরুদ্ধ। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস, সংক্ষেপে RSF, শহরটিকে ঘিরে ফেলেছে আর প্রতিনিয়ত ড্রোন হামলা চালাচ্ছে। এই হামলার লক্ষ্যবস্তু শুধু সামরিক স্থাপনা নয়, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা, জ্বালানি ডিপো, এমনকি স্কুলও। একটা স্কুলে ড্রোনের ছোড়া ধ্বংসবশেষ আঘাত হানে ক্লাসরুমে, 8 জন শিক্ষার্থী আহত হয় ক্লাস চলা অবস্থাতে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের ভলকার তুর্ক নিজে সতর্ক করেছেন যে এই আক্রমণ নিরবিচ্ছিন্ন আর শহরের অবকাঠামোর একটা বড় অংশ ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রে হামলার ফলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, হাসপাতালগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। এল ওবেইদ এখন প্রায় 5 লাখ মানুষ বাস করছে, যার মধ্যে 1 লাখেরও বেশি মানুষ আগে থেকেই অন্য এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছে। খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে 300% উপরে। আচ্ছা, কেন করছে এ ধরনের ঘটনা? এই যুদ্ধের শুরু 2023 সালের এপ্রিলে। সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান আর RSF নেতা মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেত্তি নামে পরিচিত, এই দুজন একসময় একসঙ্গে ক্ষমতা দখল করেছিলেন এক অভ্যুত্থান। কিন্তু RSF-কে সেনাবাহিনীতে একীভূত করা নিয়ে বিরোধ থেকে 2 প্রাক্তন মিত্র হয়ে ওঠেন চরম প্রতিদ্বন্দ্বী। সেই বিরোধ থেকেই জন্ম নেয় সুদানের গৃহযুদ্ধ, যা এখন 3 বছরেরও বেশি সময় ধরে চলছে। এল ওবেইদ এখন এই যুদ্ধের কেন্দ্রবিন্দু, কারণ এটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খার্তুম থেকে দারপুর অঞ্চলে যাওয়ার প্রধান প্রবেশদ্বার, সেনাবাহিনীর 5ম পদাতিক ডিভিশনের ঘাঁটি, একটা বিমান ঘাঁটি, তেলের পাইপলাইন আর একটা বড় বাণিজ্যিক বাজার। এক গবেষকের ভাষায় এই লড়াই আসলে ক্ষমতা, জমি আর টাকা। এর পেছনের ইতিহাস কি? চলুন এর পেছনের ইতিহাসটা আমরা খুঁজে আসি। এই ভয়ের আসল কারণ লুকিয়ে আছে গত বছরের অক্টোবরে, যখন RSF দারপুরের রাজধানী এল ফাসের দখল করে নেয়। আর তারপর যা ঘটে, জাতিসংঘের ভাষায় তার মধ্যে ছিল গণহত্যার স্পষ্ট চিহ্ন। হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা, হাজার হাজার মানুষকে অপহরণ, আর নারী কিশোরীদের উপর ব্যাপক যৌন জিঘাংসা। এখন জাতিসংঘের তদন্তকারীরা এই প্যাটার্ন দেখছেন: এল ওবেইদ শহর ঘিরে ফেলা, অবকাঠামোর উপর হামলা, মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়া, আর সাধারণ মানুষের উপর ক্রমবর্ধমান ঝুঁকি। এটা অনেকটা একই সিনেমা আবার দেখার মতো, শুধু জায়গাটা বদলেছে। আর এই সতর্কতা সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো কার্যকর কোনো পদক্ষেপ নিতেই পারে। তাহলে এই যে যুদ্ধ, এই যে সংঘাত, এখানে কারা লাভবান হচ্ছে আর কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে?
এই যুদ্ধে লাভবান শব্দটা ব্যবহার করাই কঠিন, কারণ এখানে সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। তবু বলা যায় আরএসএফ যদি এল উবেইদ দখল করতে পারে তাহলে তারা সামরিকভাবে সুবিধাজনক অবস্থানে চলে যাবে। খার্তুম আর দারফুরের মধ্যে সংযোগ নিয়ন্ত্রণ করতে পারবে। আরএসএফ এর মুখপাত্র দাবি করেছেন, শহরে বৈধ সামরিক লক্ষ্যবস্তু আছে বলে তাদের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে না। যদিও এই যুক্তি ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর কাছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু আর যারা আগে থেকেই একবার বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিল। জাতিসংঘের ত্রাণকর্মী, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, এমনকি বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণবহরও হামলার শিকার হয়েছে। সুদান সরকার জাতিসংঘের তদন্ত কমিশনকে সহযোগিতা করতেও অস্বীকার করেছে। এই যুক্তিতে যে তদন্ত কমিশন সেনাবাহিনী আর আরএসএফকে সমান পাল্লায় মারছে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও সাধারণ মানুষের উপর এর যে সম্ভাব্য প্রভাব পড়তে পারে, আমরা সে বিষয়ে এখন একটু আলোচনা করি। সুদানের এই যুদ্ধ ভৌগোলিকভাবে দূরে হলেও এর প্রভাব আমাদের কাছেও পৌঁছায়। সুদান বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকটের জন্ম দিয়েছে। 14 মিলিয়নেরও বেশি মানুষ শরণার্থী বা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। এই মাত্রার মানবিক সংকট জাতিসংঘের সীমিত ত্রাণ তহবিলের উপর বাড়তি চাপ সৃষ্টি করে, যা রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো বাংলাদেশের চলমান মানবিক প্রকল্পগুলোর জন্য বরাদ্দ তহবিলও টান পড়ার একটা যথেষ্ট কারণ রয়েছে। এছাড়া সুদানে বহু বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ী কাজ করেন, বিশেষ করে নির্মাণ ও ছোট ব্যবসা। যুদ্ধ বিস্তৃত হলে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতেই পারে। আর বৃহত্তর পরিষদে এই সংকট আমাদের মনে করিয়ে দেয়, গৃহযুদ্ধ, ক্ষমতার লড়াই আর আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা কিভাবে একটা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এমন এক পাঠ যা দক্ষিণ এশিয়ার প্রতিটা দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে ভবিষ্যতে কি হতে পারে? 3টা সম্ভাব্য পরিণতি এখানে দেখা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক চাপ বাড়িয়ে জাতিসংঘ আঞ্চলিক শক্তিগুলো একটা যুদ্ধবিরতি বা সামরিক বা একটা মানবিক করিডোর তৈরি করতে সফল হতে পারে। আর 2 নম্বর হচ্ছে আরএসএফ পূর্ণমাত্রায় আক্রমণ চালিয়ে শহরটা দখল করে নেবে, আর তখন এল ফাশেরের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা প্রবল। 3 হচ্ছে অবরোধ এভাবেই চলতে থাকলে ধীরে ধীরে মানুষকে অনাহারে ও বিপর্যয়ের দিকে ঠেলে দেবে, কোনো স্পষ্ট সমাধান ছাড়াই। জাতিসংঘের তদন্তকারীরা নিজেরাই বলছেন, বিশ্বের হাতে এখনো এই বিপর্যয় ঠেকানোর একটা সুযোগ আছে, কিন্তু সেই জানালাটা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। এল ওবেইদের গল্পটা আসলে শুধু সুদানের গল্প নয়, এটা আমাদের দেখিয়ে দেয় ক্ষমতার লড়াইয়ে যখন সাধারণ মানুষ পিছিয়ে যায়, তখন বিশ্ব প্রায় দেখে যায়, সতর্কবার্তা দেয়, কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে দেরি করে ফেলে। এল ফাশেরে যা ঘটেছিল, তারপরও যদি এল ওবেইদে একই ঘটনা করতে দেওয়া হয়, তাহলে সেটা শুধু সুদানের ব্যর্থতা নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। মানবতার প্রকৃত পরীক্ষা হয় ঠিক এই মুহূর্তগুলোতেই, যখন বিশ্বের চোখ অন্যদিকে সরিয়ে নেওয়ার সহজ পথ খোলা থাকে। তখনও কেউ কেউ পাশে দাঁড়ানো সাহস দেখায় কি? আপনার কি মনে হয়, আন্তর্জাতিক সম্প্রদায় কি সত্যি এল ওবেইদে আরেকটা গণহত্যা ঠেকাতে পারবে, নাকি ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বিশ্বের এমন গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।